দশম শ্রেণীর জীবন বিজ্ঞান বই থেকে আমাদের যেটা হচ্ছিল সেটা হচ্ছে পরাগযোগ আজকের আলোচনার বিষয়। ঠিক আছে, দেখো খুব ভালো করে বুঝবে। হ্যাঁ, দেখো পরাগযোগ এটাকে আমরা ইংলিশে বলি পলিনেশন। কি বলে বলো? পলিনেশন। ঠিক আছে, ঠিক আছে, ব্যাপারটা বোঝো পরাগযোগ জিনিসটা কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমরা যেটা জানছিলাম সেই এই চ্যাপ্টারে যেটা হচ্ছে জনন। জননের একটা ভাগ যদি বলি বা একটা যদি ওর একটা বিশেষ পার্ট পরাগযোগ। কি জিনিস? দেখো আগে জানো যে জনন কি জিনিস। জনন হচ্ছে যে প্রক্রিয়ায় একটা জীব থেকে তার সন্তান সন্ততি উৎপত্তি হয় তাকে বলছি আমরা জনন প্রক্রিয়া। এই জনন প্রক্রিয়ার অনেকগুলো ভাগ বলেছিলাম। বিশেষ করে উদ্ভিদের ক্ষেত্রে যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি, একটা ছিল কি অযৌন জনন, একটা ছিল কি অঙ্গজ জনন, না আরেকটা হবে যৌন জনন। তো এই জননের যে পার্ট যেটা হচ্ছে একটা যৌন জনন, এই যৌন জননটা যেটা আছে সেটা কিন্তু তোমার গিয়ে উদ্ভিদ এবং প্রাণী দুটোর ক্ষেত্রেই দেখা যায়। কিন্তু মনে রাখবে যখন যৌন জননটা আসছে এখানে পিতা এবং মাতার প্রয়োজন পড়ে তবে একটা সন্তানের উৎপত্তি হয়। তো সেক্ষেত্রে যেগুলো উন্নত মানের উদ্ভিদ তাদের ক্ষেত্রেও কিন্তু যৌন জনন সম্পন্ন হয়। এখন দেখে নেব যে যৌন জনন সম্পন্ন হওয়ার জন্য কি দরকার, সেটা হচ্ছে পরাগযোগ। ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে যে ধরে নাও এটা একটা ফুল। ঠিক আছে, এটা একটা কি বলো, এটা একটা মনে করো ফুল। এটা একটা ফুল, কেমন? এই যে ফুলটা আছে এটা একটা যে কোনো ফুল মনে করো, এটা বুঝলে তো ফুল। এই যে ফুলটা আছে তো এই ফুলের ক্ষেত্রে, এই যে ফুলটা আছে এই ফুলের ক্ষেত্রে এটা একটা যে কোনো গাছ মনে করো, এই গাছে যদি ফুলটা হয় তো এবার এই গাছের ফুলের পরাগধানী থেকে পরাগ রেণুকে নিয়ে অন্য ফুলের পরাগ মানে যেটা হচ্ছে গর্ভমুণ্ড, সেই পরাগ রেণু যদি গর্ভমুণ্ডে গিয়ে পড়ে তখন যে মিলনটা হচ্ছে তার নাম হচ্ছে পরাগযোগ। ব্যাপারটা আরো ভালো করে বলি, যে ধরে নাও একটা গাছ আছে মনে করো, যে কোনো একটা গাছ কল্পনা করো। ঠিক আছে, সেই গাছের মধ্যে অনেকগুলো ফুল ফুটে আছে। তো সেই ফুল, একটা যদি ফুল হয় তো সেই ফুলের কি কি অংশ থাকে? একটা থাকছে বৃতি, একটা দলমণ্ডল, একটা পুংকেশর চক্র আর একটা গর্ভকেশর চক্র। তো এবার তোমরা জানো যে পুংকেশর চক্র মানে হচ্ছে পুং, মানে পুংলিঙ্গকে বলি, মানে ওর মধ্যে পরাগ ধানী আছে, তার ভেতরে পরাগ রেণু আছে, আগের ক্লাসে বলেছিলাম। আর যেটা হচ্ছে গর্ভকেশর চক্র, ওর মধ্যে কি আছে? ওর মধ্যে আছে গর্ভ রেণু, গর্ভমুণ্ডের ভিতরে গর্ভ রেণু থাকে। এবার কি হয়, সেই পরাগ রেণু আর গর্ভ রেণু এদের যে মিলন, এটার নামই হচ্ছে পরাগযোগ। এটা কে ঘটাবে? এটার জন্য এজেন্ট দরকার। কি দরকার? এজেন্ট। একটা ফুল তো আর নিজে অন্য ফুলে গিয়ে চলে যাবে না, এই ফুলটা থেকে পরাগ রেণুটাকে নিয়ে অন্য একটা ফুলের গর্ভমুণ্ডে গিয়ে ফেলবে কে? এজেন্ট। এজেন্ট হতে পারে একটা পাখি, হতে পারে একটা পতঙ্গ, হতে পারে প্রজাপতি, হতে পারে বোলতা, হতে পারে মৌমাছি, হতে পারে ইত্যাদি ইত্যাদি। তো এখন বক্তব্য হচ্ছে এই যে এই ফুলের পরাগ রেণু অন্য ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়লো, এটা প্রক্রিয়ার নাম হচ্ছে পরাগ যোগ। এবার এই পরাগ যোগটা যে হতে পারে এটা ভিন্ন ভিন্ন রকমের হতে পারে। কিরকম? যদি বলি একটা সিঙ্গেল একটা গাছ আছে মনে করো, একটা সিঙ্গেল গাছের এদিকে একটা ফুল আছে, এদিকে অন্য আরেকটা ফুল আছে, এই ফুল থেকে এই ফুল হতে পারে, কিংবা এই ফুলের পরাগরেণু ওই ফুলেরই গর্ভমুণ্ডে পড়তে পারে, কিংবা এই গাছের সঙ্গে অন্য গাছে যেতে পারে। তাহলে তিনটে ভাগ বললাম। কি বললাম? একটা গাছ আছে, আমি একটা গাছ মনে করো, এই হাতে একটা ফুল, এই হাতে একটা ফুল, এই ফুলের পরাগরেণু এই ফুলে এসে পড়লো, এটা হতে পারে, কিংবা এই ফুলের পরাগরেণু এই ফুলেরই গর্ভমুণ্ডে গিয়ে পড়লো, কিংবা আমি একটা আম গাছ, ওদিকে দুহাত দূরে আরেকটা আম গাছ আছে, তা আমার এই ফুলের পরাগরেণু ওই গাছের ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়লো, এটাও কিন্তু একটা পরাগযোগ। বোঝা গেল? তাহলে পরাগযোগ ব্যাপারটা বোঝা গেছে না?
এটাকে বাংলায় বলছি, ইংলিশে বলছি পলিনেশন। ঠিক আছে, সংজ্ঞা যদি আসে কি বলবে, একটি ফুলের পরাগ ধানী থেকে পরাগ রেণু উৎপত্তি লাভ করে সেটি কোনো বাহক বা এজেন্টের মাধ্যমে যদি সেই ফুলের গর্ভমুণ্ডে কিংবা সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে কিংবা একই প্রজাতিভুক্ত অন্য কোনো গাছের ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ে মিলন ঘটে, তার নাম হচ্ছে পরাগযোগ। ব্যাপারটা বোঝা গেল? তো এই পরাগযোগ যে আছে, এই পরাগযোগটাকে আমরা ভাগ করব মেইনলি দুই ভাগে। এক হচ্ছে কি, যদি আমি বলি পরাগযোগের দু ভাগ, একটা হচ্ছে স্বপরাগযোগ, স্বপরাগযোগ, আর দুই হচ্ছে কি বলো, ইতর পরাগযোগ, ইতর পরাগযোগ। এবার স্ব কথার মানে হচ্ছে নিজে নিজে, মানে কি হতে পারে একটাই গাছ, স্ব কথার মানে কি নিজে নিজে, মানে একাই, একটাই গাছ থাকবে, একটাই গাছের একটাই ফুলের পরাগরেণু ওইটা ফুলেরই গর্ভমুণ্ডে গিয়ে পড়লো হতে পারে, কিংবা একটা গাছের এই ফুলটা পরাগরেণু এই ফুলের পরাগ মানে গর্ভমুণ্ডে গিয়ে পড়লো, মানে গাছ একটাই আছে, একটা গাছের মধ্যেই ঘটবে, হতে পারে একটা গাছের একটা ফুলের মধ্যে হচ্ছে কিংবা একটা গাছের দুটো ফুলের মধ্যে হচ্ছে, কিন্তু গাছ একটাই হবে, এটার নাম স্বপরাগযোগ। বোঝা গেল? তো স্বপরাগযোগ যখন বলছি, এটাকে বলছি ইংলিশে সেলফ পলিনেশন। সেলফ মানে নিজে নিজে, তাই তো? আর যেটা হচ্ছে ইতর পরাগযোগ মানে কি, গাছ হতে হবে দুটো গাছ, মিনিমাম দুটো, বেশি হতে পারে, মানে একটা গাছ এখানে আছে, একটা গাছ আছে চিলাপাড়া, ঠিক আছে, এখানকার গাছের পরাগরেণু ওইখানকার গাছের ফুলের গর্ভমুণ্ডে গিয়ে পড়ছে, তার নাম কি ইতর পরাগযোগ। তাই ইংলিশে বলি ক্রস পলিনেশন। ব্যাপারটা বোঝা গেল? তাহলে স্বপরাগযোগ যখন একই গাছে ঘটছে, এখানে গাছ হতে হবে একটাই গাছ, গাছ একটা, ঠিক। আর ইতর পরাগযোগে গাছ ভিন্ন, গাছ কি হবে বলো, ভিন্ন, মানে আলাদা গাছ হবে, কিন্তু হ্যাঁ দুটোই গাছ হতে হবে একই প্রজাতি। একই প্রজাতি মানে কি স্যার, এটা আম গাছ তো ওটা আম গাছই থাকতে হবে, আমের সঙ্গে জাম হবে না, আম গাছের পরাগরেণু আম গাছেরই গর্ভমুণ্ডে গিয়ে পড়বে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ইতর পরাগযোগ সম্পর্কে কোনো টেনশন, বুঝতে কোনো অসুবিধা কিছুই নেই। তাহলে পরীক্ষায় কিন্তু যদি আসে সহজে লিখতে পারবে। বলবে সংজ্ঞা যদি বলে জানতে চাই, স্বপরাগযোগ কাকে বলে, তাহলে যে পরাগযোগের মাধ্যমে একটি নির্দিষ্ট উদ্ভিদের ফুলের পরাগধানী থেকে উৎপন্ন পরাগরেণু সেই ফুলেরই গর্ভ মুণ্ডে গিয়ে যদি পতিত হয় কিংবা সেই গাছেরই অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় এবং যে নিষেক ঘটছে সেই প্রক্রিয়ার নাম হচ্ছে স্বপরাগযোগ। ব্যাপারটা বোঝা গেল? এবার সে যদি প্রশ্ন বলে যে স্বপরাগযোগ দেখা যায় এমন সে উদ্ভিদ কারা, তো চলো আমরা উদাহরণ দেখে নিচ্ছি। উদাহরণ হচ্ছে কি, যেমন সিম, কি বলো, সিম গাছ, সিম গাছে কিন্তু স্বপরাগযোগ ঘটে। স্বপরাগযোগ মানে কি, একটাই গাছের একই ফুলে কিংবা ওই গাছেরই অন্য ফুলে একটাই গাছ থাকবে, সিম গাছে, তাহলে কি হয়, স্বপরাগযোগ। তাই একটা বললাম কি সিম। আর কি সন্ধ্যা মালতী, সন্ধ্যা মালতী দেখছো তোমরা, এক ধরনের মানে গাছগুলো হয় খুব সুন্দর ফুল ধরে, সন্ধ্যা মালতী আর টমেটো। না কলা হবে না, কলা যেটা হবে ওটা আবার তোমার গিয়ে ভাগ আলাদা হয়ে যাবে, ওটা তোমার হবে স্বপরাগযোগ ঘটবে, কিন্তু সেখানে যেটা হবে ওটা গেইটেনোগেমি ঘটবে, আর বলছি ক্লিয়ার। আর যেটা হবে ইতর পরাগযোগ, মানে এই গাছ থেকে অন্য গাছে যাবে, যেমন তাল গাছ, পেঁপে গাছ, লাউ গাছ, ঠিক আছে। তাহলে কি বলো, একটা হচ্ছে তাল, একটা আছে বলো পেঁপে, লাউ, এই সমস্ত গাছগুলোতে যেটা হয় তোমার গিয়ে ইতর পরাগযোগ সম্পন্ন হয়। মানে একটা তাল গাছ এখানে আছে, একটা তাল গাছ 100 মিটার দূরে আছে, এই গাছের পরাগ মানে ফুলের যে গর্ভ মানে ফুলের যে পরাগ রেণু ওই গাছের তোমার গিয়ে গর্ভমুণ্ডে পড়বে, তো ওটা তাল গাছে দেখা যায়, পেঁপে গাছে দেখা যায়, লাউ গাছে দেখা যায়। এবার
আমরা দেখে নেব যে এই যে স্বপরাগযোগ আছে এর আবার দুটো ভাগ আছে। কটা ভাগ? দুটো ভাগ। খুব ভালো করে বোঝো, ব্যাপারটা খুব সুন্দর করে বোঝো। হ্যাঁ, দেখো কি লেখা আছে, স্বপরাগযোগের দুটো পার্ট। খুব একদম মন দিয়ে বোঝো। এই যে স্বপরাগযোগ আছে এর দুটো ভাগ। কি কি দুটো ভাগ? এক হচ্ছে অটোগ্যামি, অটোগ্যামি, আরেকটা হচ্ছে গেইটেনোগেমি, গেইটেনোগেমি। ব্যাপারটা কি স্যার? ভালো করে বোঝো। মানে সমান তো নিজেদের মধ্যে, একটা গাছের মধ্যে, কিন্তু যদি একটা গাছের একটা ফুলের মধ্যেই হয়, বলো এটা একটা ফুল, মনে এটা একটা ফুল, এই তিনটা কলম মিলে একটা, আরেকটা কলম দে, এই তিনটে মিলে এটা এটা একটা ফুল মনে কর, এটা একটা ফুল। তো এটা কি? এটা হচ্ছে পরাগ মানে পুংদণ্ড। মনে পড়ছে কি পড়ছে না? এর নাম কি? সরি, এটার নাম কি? পুংদণ্ড। এখানে কি আছে? পরাগরেণুগুলো। এই পরাগরেণুটা, এটা একটা ফুল কিন্তু, হ্যাঁ, চারদিকে ছড়িয়ে সুন্দর করে আছে, এটা একটা ফুল। এখানকার পরাগরেণুগুলো এখানে এসে গর্ভমণ্ডে পড়লো। সরি, ভুল বলছি। এই যে তিনটা আছে সাইডে দেখতে পাচ্ছ, এরা হচ্ছে পুংদণ্ড, এরা হচ্ছে পুংদণ্ড, মনে আছে? বা পুংকেশর, পুংস্তবক বলে। মানে এরা এক একটার নাম হচ্ছে তোমার গিয়ে পুংস্তবক। ঠিক আছে? এই যে পুংকেশরগুলো আছে বা পুংস্তবকগুলো আছে, এটার নাম কি? অ্যান্থার। এর নাম কি? অ্যান্থার। আর এটার নাম কি? ফিলামেন্ট। মানে এটা এটা হচ্ছে পরাগ দণ্ড, মানে পুংদণ্ড, এটা পরাগ ধানী। আর এর মধ্যে কি আছে? অ্যান্থারের মধ্যে পরাগ রেণু। এই রেণুগুলো যদি এই ফুলের গর্ভমণ্ডে এখানেই পড়ে, তো এটার নাম হয়ে গেল অটোগ্যামি, অটোগ্যামি। কিন্তু যদি আমি একটা গাছ, এই হাতে একটা ফুল, এই হাতে একটা ফুল, এইখানকার পুং মানে পরাগ রেণুগুলো যদি এই ফুলের মানে গর্ভমুণ্ডে পড়ে, তখন তার নাম গেইটেনোগেমি। তাহলে অটোগ্যামি মানে কি? একটাই ফুল। আর গেইটেনোগেমি মানে কি? আলাদা ফুল কিন্তু গাছ একটাই। বোঝা গেল? কারণ স্বপরাগযোগ মানে গাছ একটা, এই একটা গাছের মধ্যে অটোগ্যামি কি? একটাই ফুল, এটা একটা ফুলে ঘটবে, তাই তো? এটা কি? একটা ফুলে ঘটবে। আর যেটা গেইটেনোগেমি কি? একই গাছ আলাদা ফুলে ঘটবে, ভিন্ন ফুলে ঘটবে। ব্যাপারটা বোঝা গেল না? যায়নি? যেটা যে গেইটেনোগেমি, এটা হচ্ছে কলা। এটা কি? কলা। মানে কলা গাছ যে আছে, সেই কলার যে ফুল, মানে একই গাছ, কিন্তু এই ফুলটা ওইটা ফুলে গিয়ে পড়বে। তো আলটিমেটলি, আর যে অটোগেমি যেটা বললাম, একই গাছের একই ফুল, সিম, সন্ধ্যা মালতী, টমেটো। তো আশা করি কোনো বুঝতে সমস্যা তোমাদের নেই। বলো, কারো কোনো সমস্যা বুঝতে কি? ভেরি গুড। এবার আসো ইতর পরাগযোগ। এর আবার দুটো পার্ট, এর আবার দুটো পার্ট। ইতর পরাগযোগ মানে কি বললাম? গাছ হবে কি? আলাদা গাছ। গাছ কেমন? আলাদা গাছ। গাছ কিন্তু আলাদা। যে গাছ যদি আলাদা হয়, তাহলে সেক্ষেত্রে এর দুটো পার্ট কি কি হবে? এর যে দুটো পার্ট, খুব মন দিয়ে বোঝো, সেই দুটো পার্টের মধ্যে একটার নাম হচ্ছে অ্যালোগ্যামি, অ্যালোগ্যামি। আরেকটার নাম হচ্ছে জেনোগ্যামি। একটা অ্যালোগ্যামি, আরটা কি বলো? জেনোগ্যামি। ব্যাপারটা কি স্যার? স্যার আপনি তো বললেন ইতর পরাগযোগ মানে গাছ ভিন্ন। ঠিক আছে, এটা একটা গাছ এখানে আছে, একটা গাছ এখানে আছে, দুটো গাছ কল্পনা করো মনে মনে। এটা একটা আম গাছ, এটা একটা আম গাছ। অ্যালোগ্যামি কি? যদি দুটো গাছের মধ্যে যখন হবে, দুটোই গাছ যদি একই প্রজাতিভুক্ত হয়, একই প্রজাতি মানে কি স্যার? এটাও আম গাছ, এটাও আম গাছ, তো একই প্রজাতিভুক্ত দুটো একই রকম গাছ। এটাও ধর নাও লক্ষণভোগ আম, এটাও লক্ষণভোগ আম আছে, দুটোর প্রজাতি সেম আছে, দুটো আম গাছ সেম আছে, তো ওটার নাম হচ্ছে অ্যালোগ্যামি। কিন্তু যদি এমন হয়, স্যার এই গাছটা যে আছে এটার জাতটা আলাদা, এটা আম গাছ ঠিক আছে, একই প্রজাতি আছে, মানে এটাও আম গাছ, এটাও আম গাছ, দুটো প্রজাতি একই, কিন্তু এই গাছটা হচ্ছে ল্যাংড়া আম আর এটা হচ্ছে লক্ষণভোগ আম, তাহলে এটার কিন্তু
জিনগত একটু আলাদা হয়ে গেল। তাহলে জিনগতভাবে আলাদা কিন্তু একই প্রজাতিভুক্ত দুটি গাছের মধ্যে যখন হবে তখন তার নাম জেনোগ্যামি। বোঝা গেল? তাহলে কি বুঝলাম? জেনোগ্যামি মানে কি? একই প্রজাতিভুক্ত কিন্তু ভিন্ন জিনগত পার্থক্য। তাহলে একই প্রজাতিভুক্ত ও জিনগত পার্থক্য থাকবে। হ্যাঁ, এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে জেনোগ্যামি। আর যেটা অ্যালোগ্যামি, একই প্রজাতিভুক্ত। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ভেরি গুড। একটু লিখে নাও, বুদ্ধি করে এভাবে লিখে নাও। এবারে যেটা আমরা বুঝবো সেটা হচ্ছে স্বপরাগযোগ আর ইতর পরাগযোগের মধ্যে কিছু সুবিধা আছে, কিছু আবার অসুবিধা আছে। তো যদি আমি বলি একদিকে বলি স্বপরাগযোগ, স্বপরাগযোগ, ওকে, আরেক দিকে বলছি ইতর পরাগযোগ, ইতর পরাগযোগ, যাকে আমরা ইংলিশে বললাম স মানে হচ্ছে সেলফ পলিনেশন, সেলফ পলিনেশন, আর ইতর হচ্ছে কি ক্রস পলিনেশন। দেখো এটা এতটাই সহজ যে তুমি চাইলেই নিজেরাও বুঝতে পারবে, বলতে পারবে। কিরকম? বোঝো ব্যাপারটা, ব্যাপারটা খুব ভালো করে ফোকাস কর। যদি আমি আগে সুবিধা বলি যে এই স্বপরাগযোগের কি কি সুবিধা আছে, তাহলে আমি সুবিধা বলি, তাহলে তুমি প্রথমে যেটা বলতে পারবে সেটা হচ্ছে স্যার স্বপরাগযোগে কোনো রকম বাহকের দরকার নেই। একটা অনেক বড় সুবিধা না? যে স্যার বাহক কোথায় খুঁজবো, কোথায় পাবো? প্রজাপতি, মৌমাছি, বলতা, দরকার না খোঁজা। তাহলে স্বপরাগযোগে একটা প্রথম সুবিধা হচ্ছে কোনো বাহকের প্রয়োজন নেই। তাহলে বাহকের প্রয়োজন নেই, রাইট? ভেরি গুড। এটা নাম্বার 1 পেলাম। নাম্বার 2 কি সুবিধা বলতে পারি আমরা? স্বপরাগযোগের ক্ষেত্রে যেটা সুবিধা, সব থেকে বড় সুবিধা, সেটা হচ্ছে যে গাছ যখন একটাই, গাছ যখন একটাই, তাহলে এখানে কোনো রকম পরাগরেণুর নষ্ট হয় না, অপচয় হয় না। কেন? যদি এটা যদি ইতর ঘটতো, তাই এখান থেকে ওইখানে নিয়ে যেতে, যখন একটা পাখি নিয়ে যাবে, হয়তো 10টা নিয়ে যাচ্ছে, 4টা পড়ে গেল, 6টা পড়ে গেল, হতেই পারে। যখন মৌমাছি এই ফুল থেকে ওই ফুলে নিয়ে যাবে, হয়তো একসঙ্গে নিয়ে যাচ্ছে 100টা, যেতে যেতে হয়তো রাস্তায় পড়ে গেলো, 90টা পড়েই গেল, পড়তেই পারে। তাহলে স্বপরাগযোগের যেটা সব থেকে বড় সুবিধা, কোনো অপচয় হয় না। কার অপচয় হয় না? পরাগরেণু। তাহলে বলতে পারি 2 নম্বরে যে পরাগরেণুর অপচয় হয় না, হয় না। কি ঠিক না ভুল? আর কি হতে পারে সুবিধা? স্বপরাগযোগের যেটা মোস্ট ইম্পর্টেন্ট সুবিধা, সেটা কি বলতে পারি? সেটা হচ্ছে যে স্বপরাগযোগের ক্ষেত্রে যখন একটাই গাছের একটাই ফুলের মধ্যে হচ্ছে, তাহলে মায়ের সমস্ত গুণ, সেই যে মানে নতুন যে অপত্য জীবটা তৈরি হবে, সেম সেম গুণ পেয়ে যাব আমরা। এর ফলে কিন্তু প্রজাতির যে বিশুদ্ধতা বজায় থাকবে। একটা ল্যাংড়া আমের গাছ, সেই গাছের যে আমটা যে আছে, মানে ফুলটা আছে, বিশুদ্ধ আম, ল্যাংড়া আছে, এবার সেই ফুলেরই যদি পরাগযোগটা সেই ফুলেতেই ঘটে, ওই ফুলের যে পরাগরেণুটা যদি ওই ফুলের গর্ভমুণ্ডে পড়ে বা ওই গাছের অন্য অন্য ফুলের গর্ভমুণ্ডে পড়ে, তো ওখানে সেই গাছের মধ্যে কি ভ্যারাইটি আসবে? আসবে না, কারণ ওই মায়ের গুণগুলোই আসবে। তাহলে এতে কি বলতে পারি? প্রজাতির যে বিশুদ্ধতা কি থাকবে? টিকে থাকবে। তা আমরা বলতে পারি প্রজাতির বিশুদ্ধতা, প্রজাতির বিশুদ্ধতা টিকে থাকবে, টিকে থাকবে। কথা ঠিক না বেঠিক? ঠিক। নাম্বার 4 কি বলতে পারি সুবিধা এই স্বপরাগযোগের ক্ষেত্রে? স্বপরাগযোগের ক্ষেত্রে বেশি সময় লাগবে না, অল্প সময়ে পরাগযোগটা সম্ভব। কেন? কারণ যেখানে বাহক দরকার না, ওখানে ওকে হেঁটে যেতে হবে, উড়ে যেতে হবে, নিয়ে যেতে হবে, একটা সময় লাগবে, একটা সময়ের ব্যবধান থাকবে।
কিন্তু স্বপরাগযোগে সময় কোনো ব্যবধান নাই, যখনই ম্যাচিওর হলো সেই ফুলের পরাগরেণু টুক করে গিয়ে ওই ফুলের গরমুণ্ডে গিয়ে পড়ে গেল, সময় লাগলো, তাহলে সময় অপচয় হয় না। তাহলে বেশি সময় প্রয়োজন হয় না। এগুলো সব কি পেলাম? সুবিধা পেলাম। তোমাদের যদি মাথায় আরো সুবিধা আসে তাহলে বলতে পারো, লিখতে পারো। আমি এবারে আসছি অসুবিধা কি কি আছে। কি কি অসুবিধা আছে? স্যার, যার সুবিধা আছে তার কিছু অসুবিধাও থাকতে পারে। তো চলো, তোমরা বলার আগে আমি তোমাদের বলছি, দেখো তোমরা বুঝতে পারছো কিনা। এবার দেখে নেব যে কি কি অসুবিধা থাকতে পারে। নাম্বার যদি 1 বলি, এখন অসুবিধা কি? স্যার, যদি স্যার নতুন যে জীবটা পাবো, নতুন যে আমি প্রজাতিটা, মানে প্রজাতি বলবো না, যে নতুন অপত্য আমি জীব পাবো, সেই অপত্য জীবের মধ্যে যদি স্যার ভ্যারাইটি না আসে, মানে যদি স্যার অন্য কোনো চরিত্র না আসে, আর সেটা যদি হুবহু মায়ের মতো সেম হয়ে যায়, গাছটা স্যার দুর্বল হয়ে যাবে। গাছটা কি হবে? দুর্বল হয়ে যাবে। এর মানেটা হচ্ছে কি, সে যে গাছের মধ্যে প্রকরণ আসবে না, ভেদ সৃষ্টি হবে না, তাহলে মায়ের গুণগুলো সেম সেম থাকবে, সে কিন্তু মানে ওর মধ্যে একটা যে ক্ষমতাটা আগের মতো আর ভালো থাকবে না, তার যে ক্ষমতা কি হবে? নষ্ট হয়ে যাবে। বিশুদ্ধ থাকবে, কিন্তু কি বলতো, ওর মধ্যে যে অনাক্রম্য পাওয়ারটা কমে যাবে, ওর যে অঙ্কুরোদ্গমের ক্ষমতাটা কমে যাবে, পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা কমে যাবে। কেন? ও হুবহু মায়ের মতোই সেম হচ্ছে, এগুলো জিনিস ওর মধ্যে কিন্তু দেখা যাবে না। তো অনেকগুলো পাচ্ছি অসুবিধা। তাহলে নাম্বার যদি আমি 1 বলি, কি বললাম বলো? তাহলে 1 হচ্ছে সেই নতুন যে জীবটা পাচ্ছি তার মধ্যে কিন্তু মানে অনাক্রমতা কমে যাচ্ছে। কি বলো? অনাক্রম্যতা কমে যাবে। 2 কি বলতে পারি? অভিযোজন করার ক্ষমতা কমে যাবে। অভিযোজন মানে কি? কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নেওয়ার যে চেষ্টা, তাহলে অভিযোজন ক্ষমতা কমে যাবে, রাইট। নাম্বার 3 কি বলতে পারি? অঙ্কুরোদ্গমের ক্ষমতা কমে যাবে। অঙ্কুরোদ্গমের ক্ষমতা কমে যাবে, রাইট। আর কি, যেটা সব থেকে যেটা বড় সমস্যা, স্বপরাগযোগের ক্ষেত্রে মায়ের গুণটি সেম সেম আসার জন্য নতুন কোনো রকম ভেদ বা প্রকরণ পাবো না। তাহলে নাম্বার 4 বলতে পারি, নতুন বৈশিষ্ট্য দেখা যাবে, যাবে না। নতুন বৈশিষ্ট্য দেখা যাবে না। তাহলে এই সমস্তগুলো আমরা পেয়ে গেলাম স্বপরাগযোগের ক্ষেত্রে কিছু সুবিধা আর কিছু অসুবিধা। অনাক্রম্যতা মানে হচ্ছে, যেমন যদি বাইরে থেকে কোনো সমস্যা আসে, রোগ আসে, বাধা বিপত্তি আসে, ও নিজেকে সামাল দিতে পারবে না। কেমন ব্যাপারটা? ধরে নাও দুটো গাছ আছে, দুটো গাছে বাইরে থেকে রোগ আসলো, কোনো রোগ আসতেই পারে, তো সেই রোগে নিজেকে টিকাতে পারবে কে? যার মধ্যে ঘটেছে ক্রস পলিনেশন, ও কি কিন্তু নিজেকে বাঁচাতে পারবে। আর যার মধ্যে আছে সেলফ পলিনেশন, ও নিজেকে বাঁচাতে পারবে না, গাছটা মারা যেতে পারে। বোঝা গেল ব্যাপারটা? অভিযোজন ক্ষমতা মানে কি? প্রতিকূল পরিবেশ, হয়তো যে সময়ে বন্যার দরকার নেই বন্যা হচ্ছে, যখন খরার দরকার নেই খরা হচ্ছে, এগুলো প্রতিকূল পরিবেশ। এই প্রতিকূল পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারবে কে? যারা ইতর পরাগযোগ তারা, আর যারা হচ্ছে স্বপরাগযোগ মানাতে পারবে না। অঙ্কুরোদ্গমের ক্ষমতা কমে যাবে, এর মানে কি? একটা বীজ থেকে যখন নতুন একটা চারা গাছ জন্ম নেবে, তার যে ক্ষমতাটা, ওটাকে বলি অঙ্কুরোদ্গম ক্ষমতা, সেটা কিন্তু কমে যাবে স্বপরাগযোগের ক্ষেত্রে। তাহলে যেমন সুবিধা আছে, কিছু কি আছে? অসুবিধা আছে, ঠিক। কিন্তু সুবিধাগুলো যেগুলো আছে, এগুলো আমার না হলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু এই অসুবিধাগুলো বেশি সমস্যা হয়ে যাচ্ছে। তাহলে এটা জিনিস আলটিমেটলি ভালো না খারাপ? খুব একটা ভালো না। চলবে, মোটামুটি চলবে, খুব একটা ভালো না। চলো এবার ইতর প্রাকৃতিক সুবিধা অসুবিধা আমরা দেখে নিই। নতুন বৈশিষ্ট্য মানে কি? ওর যে মা জীবটা ছিল, মানে যেটা হচ্ছে জনিত্রী জীব,
তার সমস্ত গুণগুলো এর মধ্যে এসছে, মানে যেমন ছিল মা তেমনই সন্তান হয়েছে, কোনো নতুন গুণ আসেইনি। যেটা তো খারাপ জিনিস। নতুন গুণ আসবে, নিজেকে মানিয়ে নেবে, এক্সট্রা দাম মানে একটা মানে প্রকট ব্যাপার আসবে, ওই তো ভালো। এর মধ্যে সেম সেম এসে কি লাভ? বুঝলে ব্যাপারটা? এবার চলে আসো ইতর পরাগ যোগের, আমরা দেখব সুবিধা এবং অসুবিধা। তো যদি আমি এর সুবিধা বলি, খুব মন দিয়ে বোঝো, ভালো করে বোঝো, হ্যাঁ। যদি আমি এর সুবিধা দেখি, তাহলে কি সুবিধা বলো তো? প্রথম সুবিধা হচ্ছে যে অ্যাকচুয়ালি যেগুলো এদের অসুবিধা ওগুলো সব ওর সুবিধা। কেমন? ইতর পরাগযোগের ক্ষেত্রে নতুন নতুন বৈশিষ্ট্য আসবে, সুবিধা, ভালো জিনিস। অঙ্কুরোদ্গমের ক্ষমতা এদের বৃদ্ধি পাবে, ভালো জিনিস। ঠিক এখানে কি হবে? অনাক্রম্যতা মানে পাওয়ারটা বাড়বে, সুবিধা জিনিস। ভালো মানে কি? সুবিধা। আর কি? এখানে নতুন প্রজাতি মানে নতুন বৈশিষ্ট্য যুক্ত হওয়ায় আমরা বলতে পারি প্রকরণ বা ভেদ দেখা দেবে। তাহলে কি, যেটা প্রথম যেটা ইম্পর্টেন্ট, যেটা নতুন বৈশিষ্ট্য। কেন বোঝেন বৈশিষ্ট্য বলো তো? কারণ যেহেতু ভিন্ন গাছ, আলাদা গাছ আছে, এর গুণ মিলে একটা নতুন গুণ আসবে না? ওই জন্য বলছি নতুন বৈশিষ্ট্য সঞ্চার ঘটবে, সঞ্চার ঘটবে, এটা 1 নাম্বার। আর 2 নাম্বার কি বলো? এই সমস্ত যে পাওয়ারগুলো আছে 1 2 3 4, এখানে সব 2 3 4 5 পরপর লিখে নাও, সবগুলো সেম তাহলে। কারণ এর যেগুলো অসুবিধা ওর সেগুলো কি সুবিধা। এবার যদি বলি আমি অসুবিধা বলি এর ক্ষেত্রে, এর ক্ষেত্রে অসুবিধা কি? তা কি বলবে? এর যেগুলো সুবিধা এর অসুবিধা হবে কিরকম? এখানে বাহকের প্রয়োজন নেই, এখানে বাহকের প্রয়োজন আছে। একটা প্রথম অসুবিধা, এই মৌমাছিকে খুঁজে নিয়ে আসো, তাহলে জনন সম্পন্ন হবে না। পরাগরেণু অনেক অপচয় হবে, এখানে অনেক অপচয় হবে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে অনেক অপচয় হবে। প্রজাতির বিশুদ্ধতা টিকে থাকবে না, এখানে এর যে মায়ের যে গুণটা থাকবে না। আর কি, বেশি সময় প্রয়োজন লাগবে এখানে। তাহলে তার মানে এদের যেগুলো সুবিধা এর সবগুলোতে না যুক্ত করে দাও, হয়ে গেল কি এর অসুবিধা। বুঝলে ব্যাপারটা? তো আমরা তাহলে বলতে পারি যে এখানে অসুবিধাগুলো কি লিখবো? যে স্বপরাগযোগের সুবিধা প্লাস না, মানে প্লাস না, মানে বুঝলে ব্যাপারটা? মানে যা আছে সবগুলো এখানে না দেবো খালি। হ্যাঁ, এর মানে হয়, হয় না, না মানে কি হয়? এর মানেটা কি? নেগেটিভ নেগেটিভ পজিটিভ। শোনো মন দিয়ে, এবারে যেটা আমরা জানবো সেটা হচ্ছে এই যে আমরা পরাগযোগ ঘটাচ্ছি, যেখানে বলছি ইতর পরাগযোগ, মানে বাইরে থেকে এজেন্টের দরকার, মানে কি বাহকের দরকার। তো আজকে আমরা দেখে নেব সেই এজেন্টগুলো কারা, এজেন্টগুলো কি কি, কোন কোন ফুলের কোন কোন এজেন্ট দরকার এবং সেই এজেন্টের নাম কি। ঠিক আছে, তা আমরা দেখে নেব এজেন্টস অফ ক্রস পলিনেশন। দেখো, এজেন্টস অফ ক্রস পলিনেশন এর মানে হচ্ছে যে ইতর পরাগযোগের বাহক, ইতর পরাগযোগের বাহক। তাহলে যদি বলা হয় বাহক কাদের বলবো, তাহলে যে সমস্ত জীব বা পতঙ্গ বা প্রাণী কি করে এক ফুলের এক ফুলের পুং ধানি থেকে পরাগ রেণুকে অপর অন্য কোনো গাছের বা একই প্রজাতিভুক্ত অন্য কোনো গাছের গর্ভমুণ্ডে গিয়ে ফেলে সেই জীবকে বা পতঙ্গকে আমরা বলি বাহক। তো বাহক কত রকম হতে পারে? বাহক হতে পারে যদি বায়ু মাধ্যমে যায় তাকে বলো বায়ু পরাগী ফুল, মানে যে ফুলের পরাগযোগ বায়ুর মাধ্যমে ঘটে
বায়ু পরাগী। যদি পতঙ্গের মাধ্যমে ঘটে তো পতঙ্গ পরাগী। যদি জলের মাধ্যমে যায় তো জল পরাগী। বুঝলে কি বুঝলে না? তো এরকম ভাবে কি কি হতে পারে তাহলে? এক হতে পারে কি পতঙ্গ, পরাগী ফুল। তাহলে যে ফুলের পরাগযোগ পতঙ্গের মাধ্যমে বাহিত হয়ে ঘটে, যেমন কি পতঙ্গ মানে কি বলতো? ওই যে মৌমাছি, বোলতা, এরা হচ্ছে কি পতঙ্গ। তো যেমন কি হতে পারে বলো তোমরা বুদ্ধি করে? আম। আম আম গাছে যখন মুকুল হয় মানে ফুল ধরে তখন কিন্তু বোলতা আসে বা মৌমাছি আসে, আসে কি আসে না? তাহলে সেক্ষেত্রে তোমরা বলবে একটা হচ্ছে আম। আম হতে পারে, আরো হতে পারে বলো সূর্যমুখী। হ্যাঁ, জাম হতে পারে, ইত্যাদি ইত্যাদি। পতঙ্গ পরাগী হয়ে গেল তাহলে। এবার যদি নাম্বার 2 বলি, জল পরাগী। এর মানে কি? জলের মাধ্যমে বাহিত হয়ে গিয়ে এক ফুল থেকে অপর ফুলে যাবে। তাহলে জল পরাগী ফুল কারা? যেমন হচ্ছে পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা ইত্যাদি ইত্যাদি। তাহলে কি হতে পারে? পাতা ঝাঁঝি, পাতা শ্যাওলা ইত্যাদি। হ্যাঁ হবে। নাম্বার 3 কি বলতে পারি? নাম্বার 3 বলতে পারি সেটা হচ্ছে হ্যাঁ বায়ু পরাগী। বায়ু পরাগী ফুল কারা? যাদের পলিনেশন কি হয় ফুলের মাধ্যমে ঘটে, বা যাদের ক্ষেত্রে এজেন্ট গুলো কি হয় বায়ুর মাধ্যমে ঘটে। তো হ্যাঁ, যেমন ধান, গম ইত্যাদি। ক্লিয়ার না? ক্লিয়ার না? এবার চলে আসো, তো পতঙ্গ হয়ে গেল, জল হয়ে গেল, বায়ু হয়ে গেল, এবার পাখি, পক্ষী পরাগী। পক্ষী পরাগী ফুল কারা? যে সমস্ত ফুলের ক্ষেত্রে পাখির মাধ্যমে পরাগযোগ ঘটে, মানে এখানে এজেন্ট হবে কে? পাখি। যে পক্ষী বলছি, কার ক্ষেত্রে হবে? পলাশ, শিমুল, এই সমস্ত গাছেদের যে পরাগযোগ কে ঘটাবে? পাখি। তাই কি বলো? পলাশ, শিমুল, মাদার, নাম রে ফুলের নাম ইত্যাদি। ফুলের না, এক ধরনের গাছ।